কি হবে যদি বলি প্রাচীন ভারতের সবচেয়ে বড় যে মহাকাব্যের যুদ্ধ মানে লঙ্কা দহন বা রাবণের বংশনাশের মূল কারণ আসলে কোনো নারীর মোহ ছিল না, বরং এটা ছিল নিজেরই ভাইয়ের বিরুদ্ধে এক বিধবা বোনের একটা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধ। অনেকটা ওই ভেতর থেকে কলকাঠি নাড়ার মতো একটা ইনসাইড জব আর কি। তো চলুন আজকের এই গভীর অনুসন্ধানে বিষয়টা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। আমরা তো সাধারণত রামায়ণকে খুব সরল একটা গল্প হিসেবেই জানি, তাই না? একদিকে চরম ভালো আর অন্যদিকে চরম মন্দ। কিন্তু আজকের এই আলোচনায় আমরা বাল্মীকি রামায়ণ, উড়িষ্যার ধর্মপুরাণ আর পদ্মপুরাণের পাতা থেকে এমন কিছু তথ্য বের করে এনেছি যা এই চীনা গল্পের পেছনের মানে সেই অজানা মেকানিজম বা মনস্তত্ত্বকে পুরো উল্টে দেবে। আজ আমরা দেখব পরিচিত চরিত্রগুলোর আড়ালে থাকা এমন কিছু উদ্দেশ্য যা ভাবতে বাধ্য করে যে মহাকাব্যের আসল চালিকা শক্তি কোনো ঐশ্বরিক ঘটনা নয়, বরং মানুষের ব্যক্তিগত শোক, রাগ আর ট্র্যাজেডি। ঠিক, বিষয়টা সত্যি খুব ভাবনার। কারণ এই প্রাচীন আখ্যানগুলোকে আমরা যতটা সাদা কালো বা মানে ঈশ্বর বনাম অসুরের লড়াই হিসেবে দেখতে অভ্যস্ত, বাস্তবে এগুলো তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। এগুলো আসলে এক একটা সাইকোলজিক্যাল থ্রিলার। সাইকোলজিক্যাল থ্রিলারই বটে। একদম। আমরা যাদের খুব সহজে খলনায়ক বা রাক্ষস লেবেল দিয়ে দিই, তাদের কাজগুলোকে যদি আমরা একটু বৃহত্তর রাজনৈতিক আর মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে ফেলে দেখি, তাহলে দেখা যাবে সেখানে এমন একটা ধূসর এলাকা রয়েছে যেখানে প্রতিটি কাজের পেছনে খুব জোরালো আর মর্মান্তিক কিছু কারণ কাজ করছে। আর এই ধূসর এলাকার কথা উঠলেই আমার মাথায় সবার আগে আসে শূর্পণখার কথা। রামায়ণের সাধারণ আখ্যানে তো বলা হয় সে রাম আর লক্ষ্মণকে দেখে কামার্ত হয়ে পড়েছিল আর হামলা করতে গিয়ে তার নাক কাটা যায়। এরপর সে রাবণের কাছে গিয়ে নালিশ করে। কিন্তু আমাদের রিসার্চ নোটে একটা মারাত্মক তথ্য আছে। শূর্পণখার নাকি আসল নাম শূর্পণখাই ছিল না। না, তার আসল নাম ছিল মীনাক্ষী। তার চোখ মাছের মতো সুন্দর ছিল বলেই এই নাম। আর সবচেয়ে বড় কথা হলো, তার জীবনের মূল ট্র্যাজেডি মানে রাম বা লক্ষ্মণকে দিয়ে শুরু হয়নি, সেটা শুরু হয়েছিল স্বয়ং তার নিজের ভাই রাবণকে দিয়ে। আরে তাই নাকি? হ্যাঁ, তরুণ বয়সে মীনাক্ষী ভালোবেসে কালকেয় দানব গোষ্ঠীর এক রাজপুত্রকে বিয়ে করেছিল, যার নাম ছিল বিদ্যুজ্জিহুব বা দুষ্টবুদ্ধি। তো সমস্যা হল, সে সময় রাক্ষস আর দানবদের মধ্যে শতাব্দী প্রাচীন এক ভূ-রাজনৈতিক সংঘাত চলছিল। ও আচ্ছা, দুটো আলাদা পলিটিক্যাল ক্যাম্প। ঠিক তাই। তো রাবণ যখন জানতে পারে যে তার বোন শত্রুপক্ষের একজনকে বিয়ে করেছে, তখন তার ভেতরে প্রচণ্ড সন্দেহ দানা বাঁধে। রাবণ তো এমনিতেই ক্ষমতার ব্যাপারে ভীষণ প্যারানয়েড, অতি সতর্ক ছিল। তার মনে হতে থাকে দুষ্টবুদ্ধি হয়তো মীনাক্ষীকে ব্যবহার করে লঙ্কার সিংহাসন দখলের ষড়যন্ত্র করছে। এক মিনিট। তার মানে রাবণ নিজের বোনের স্বামীকে ওই সিংহাসন হারানোর ভয়ে সন্দেহ করত? শুধু সন্দেহ নয়, এই প্যারানয়া থেকে রাবণ একদিন দুষ্টবুদ্ধির ওপর আক্রমণ চালায় আর নিজের বোনের স্বামীকে নির্মমভাবে হত্যা করে। বাপরে, নিজের বোনের স্বামীকে? হ্যাঁ, এই ঘটনা মীনাক্ষীকে ভেতর থেকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সে এক মুহূর্তে তার ভালোবাসার মানুষকে হারায়, আর সেটা হারায় নিজেরই ভাইয়ের হাতে। স্বামীর এই মর্মান্তিক মৃত্যু তার ভেতরে এমন এক গভীর শোকের জন্ম দেয়, যা ধীরে ধীরে রাবণের প্রতি এক হিমশীতল ঘৃণায় পরিণত হয়। এটা তো বিশাল একটা টার্নিং পয়েন্ট। তার মানে শূর্পণখা যখন দণ্ডকারণ্যে রাম লক্ষ্মণের কাছে গিয়েছিল, তখন সে কেবল একজন মোহগ্রস্ত নারী ছিল না, সে ছিল একজন শোকাহত বিধবা যে তার স্বামীর খুনি ভাইয়ের পতন চাইছিল। একদম। এখানে সবচেয়ে কৌতূহল জাগানিয়া বিষয়টা হল শূর্পণখার দীর্ঘমেয়াদী কৌশল। সে খুব ভালো করেই জানত যে রাবণের যে সামরিক শক্তি আর পরাক্রম, তাতে সরাসরি আক্রমণ করে তাকে হারানো অসম্ভব। রাবণকে ধ্বংস করতে হলে এমন কাউকে দরকার যে রাবণের চেয়েও শক্তিশালী। লজিক্যাল হিসাব। দণ্ডকারণ্যে রাম আর লক্ষ্মণের ক্ষমতা দেখার পর সে বুঝতে পারে এরাই সেই অস্ত্র। তাই সে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে তার নিজের নাক কাটা যায়, আর রাবণের কাছে গিয়ে সে কিন্তু শুধু নিজের অপমানের কথা বলে কাঁদেনি, সে রাবণের সবচেয়ে বড় দুর্বলতা তার ইগো আর রূপের প্রতি তার লালসাকে উস্কে দিয়েছিল সীতার সৌন্দর্যের বর্ণনা দিয়ে।
এটা তো পুরোপুরি একটা ট্রোজান হর্স অপারেশন। ঠিক তাই। বাইরের কোনো শত্রুর সৈন্যবাহিনী এসে লঙ্কা ধ্বংস করেনি। শূর্পণখা লঙ্কার একজন শুভাকাঙ্ক্ষী বোনের ছদ্মবেশে ভেতরে বসে এমনভাবে গুটি সাজিয়েছিল যাতে সীতাহরণের মতো একটা ঘটনা ঘটে, আর রামের সাথে রাবণের একটা অবশ্যম্ভাবী সংঘাত শুরু হয়। নিজের ব্যক্তিগত শোককে সে একটা মহাকাব্যিক ধ্বংসযজ্ঞে রূপান্তর করেছিল। হ্যাঁ, সে জানত সীতাকে হরণ করলে রাম লঙ্কা আক্রমণ করবেই আর রাবণের পতন নিশ্চিত হবে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে শূর্পণখা কোনো সাধারণ খলনায়িকা নয়, বরং অত্যন্ত চতুর একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা রাজনৈতিক কৌশলী। আমরা এখানে দেখলাম একজন নারী কিভাবে তার পরিবারের দ্বারা প্রতারিত হয়ে সেই পরিবারকেই ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু মহাকাব্যের পাতা উল্টালে আমরা এর ঠিক উল্টো একটা দৃশ্যও দেখতে পাই। মানে অন্ধ আনুগত্যের ব্যাপারটা। একদম এমন কিছু চরিত্র যারা নিজেদের পরিবার বা ভাইয়ের প্রতি চরম আনুগত্য দেখাতে গিয়ে শুধু নিজেদের নয়, পুরো পৃথিবীর জন্যই ধ্বংস ডেকে এনেছিল। কুম্ভকর্ণের কথাই ধরুন। আমাদের সবার ধারণা সে একজন বিশাল দেহী অলস রাক্ষস যে 6 মাস ঘুমায় আর একদিন জাগে। কুম্ভকর্ণের এই ঘুমের গল্পটাকে আমরা সাধারণত একটা কমিক রিলিফ বা হাসির খোরাক হিসেবে দেখি। কিন্তু বাল্মীকি রামায়ণের গভীরে গেলে বোঝা যায় এটা এটা আসলে কোনো সাধারণ ঘুম ছিল না। তাহলে ব্যাপারটা কি ছিল? কুম্ভকর্ণ জন্ম থেকেই এমন এক বিপুল শারীরিক ক্ষমতা আর সর্বনাশা ক্ষুধার অধিকারী ছিল যে সে প্রতিদিন হাজার হাজার প্রাণী আর বনজঙ্গল সাবার করতে শুরু করে। তার এই ধ্বংসলীলা এতটাই মারাত্মক ছিল যে সে পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। দেবরাজ ইন্দ্র তাকে আটকাতে এলে কুম্ভকর্ণ ইন্দ্রের বাহন ঐরাবতের দাঁত ভেঙে ফেলে আর ইন্দ্রকে চরম অপমান করে। তার মানে এটা কেবল বেশি খাওয়ার সমস্যা ছিল না, সে রীতিমতো প্রকৃতির ভারসাম্য নষ্ট করছিল। হ্যাঁ, আর এই কারণেই ব্রহ্মা তাকে অভিশাপ দিতে বাধ্য হন। এই অনন্তকাল ঘুমিয়ে থাকার অভিশাপটি আসলে তাকে অলস করার জন্য ছিল না, এটি ছিল পৃথিবীকে তার হাত থেকে বাঁচানোর জন্য একটা ঐশ্বরিক লকডাউন। ঐশ্বরিক লকডাউন, দারুণ বলেছেন। পরে রাবণের অনুরোধে সেটা 6 মাসে নামিয়ে আনা হয়। কিন্তু যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টাকে দেখি, এখানে মূল বিষয়টা ঘুম নয়, মূল বিষয়টা হলো তার নৈতিক অবস্থান। কুম্ভকর্ণ যখন যুদ্ধে যাওয়ার আগে জাগল, তখন কিন্তু সে জানত যে রাবণ সীতাকে হরণ করে চরম অন্যায় করেছে। দাঁড়ান, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। কুম্ভকর্ণ যদি জানতই যে রাবণ একটা অন্যায় কাজ করেছে, অন্যের স্ত্রীকে অপহরণ করে এনেছে, আর রাম কোনো সাধারণ মানুষ নয়, তাহলে সে রাবণের হয়ে অস্ত্র ধরল কেন? এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা এটাকে সবসময় ভাইয়ের প্রতি নিঃস্বার্থ আনুগত্য বলে মহিমান্বিত করি, কিন্তু এটা কি আদতে অপরাধকে প্রশ্রয় দেওয়া নয়? এটাকে তো আধুনিক যুগে আমরা টক্সিক এনাবলিং বলি। অন্ধ আনুগত্য কি আসলেই কোনো গুণ, নাকি এটা একটা ভয়ঙ্কর ফাঁদ? এই প্রশ্নটা অত্যন্ত জরুরি। কুম্ভকর্ণের এই দ্বন্দ্বটাই তাকে রামায়ণের অন্যতম ট্র্যাজিক চরিত্রে পরিণত করেছে। সে স্পষ্টতই রাবণকে সতর্ক করেছিল যে তার কাজটা অধর্ম, কিন্তু তার কাছে ধর্ম বা ইউনিভার্সাল এথিক্সের চেয়েও বড় ছিল তার কুলধর্ম, মানে ভাইয়ের প্রতি কর্তব্য। রাইট, কুলধর্ম। সে ভেবেছিল বিপদের দিনে ভাইকে একা ছেড়ে যাওয়াটা কাপুরুষের কাজ। তাই সে সম্পূর্ণ সজ্ঞানে একটা অন্যায় যুদ্ধের পক্ষে দাঁড়ায় আর মৃত্যুকে বরণ করে নেয়। তার এই আনুগত্য ছিল পুরোপুরি আত্মঘাতী। আর শুধু কুম্ভকর্ণ নয়, এই অন্ধ আনুগত্যের ফাঁদে তো লক্ষণও পড়েছিলেন, তাই না? পদ্মপুরাণে লক্ষণের বিদায়ের যে বর্ণনা আছে, সেটা তো মনস্তাত্ত্বিকভাবে আরও ভয়াবহ। লক্ষণের বিদায়ের ঘটনাটি এক চরম মানসিক টানাপোড়েনের গল্প। লঙ্কা বিজয়ের পর রাম যখন অযোধ্যায় রাজত্ব করছেন, তখন একদিন কাল বা যমরাজ এক সাধুর ছদ্মবেশে রামের কাছে আসেন। যমরাজের উদ্দেশ্য ছিল রামকে স্মরণ করিয়ে দেওয়া যে পৃথিবীতে তার অবতারের কাজ শেষ। সময় ফুরিয়ে আসছে। কিন্তু যমরাজ একটা অদ্ভুত শর্ত দেন। তাদের এই আলাপ চলাকালীন কেউ যেন ভেতরে প্রবেশ না করে। যদি কেউ বাধা দেয়, তবে রামকে প্রতিজ্ঞা করতে হবে যে সে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেবে। রাম তার সবচেয়ে বিশ্বস্ত ভাই লক্ষণকে দরজায় পাহারায় রেখে যান। আর ঠিক সেই মুহূর্তে, মানে ইতিহাসের সবচেয়ে খারাপ টাইমিংয়ে, সেখানে এসে হাজির হন রগচটা ঋষি দুর্বাসা। আমরা তো জানি দুর্বাসা কতটা বদমেজাজি ছিলেন। ঠিক, দুর্বাসা এসেই রামের সাথে দেখা করার জেদ ধরেন। লক্ষণ যখন তাকে নিয়মের কথা বলে বাধা দেন, তখন দুর্বাসা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে
হুমকি দেন যে তাকে এক্ষুনি ভেতরে যেতে না দিলে তিনি তার তপবলে রাম, লক্ষ্মণ আর পুরো অযোধ্যা রাজ্যকে ভস্ম করে দেবেন। বাপরে, একটু ভাবুন তো লক্ষণের মানসিক অবস্থাটা। একদিকে ভেতরে গেলে নিজের ভাইয়ের হাতে মৃত্যুদণ্ড পেতে হবে, অন্যদিকে বাধা দিলে ভাইয়ের রাজ্য আর বংশ ধ্বংস হয়ে যাবে। একটা অসম্ভব পছন্দ, যাকে ইংরেজিতে বলে হবসন্স চয়েস। আর লক্ষ্মণ তার সারা জীবনের অভ্যাস মতোই নিজেকে উৎসর্গ করার পথটাই বেছে নেন। তিনি অযোধ্যাকে বাঁচাতে নিয়ম ভেঙে ভেতরে প্রবেশ করেন। রাম তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এক ভয়ানক ধর্মসংকটে পড়েন। রামের জন্য তো সেটা চরম মর্মান্তিক। অবশ্যই, শেষ পর্যন্ত গুরু বশিষ্ঠের পরামর্শে রাম লক্ষ্মণকে দেশ থেকে বহিষ্কার করেন, যা তখনকার দিনে মৃত্যুদণ্ডেরই সমতুল্য ছিল। কিন্তু লক্ষ্মণ এই গ্লানি নিয়ে বাঁচতে চাননি। তিনি সরজু নদীতে গিয়ে জলসমাধি নেন। সারা জীবন যে ভাই ছায়ার মতো রামের সাথে সাথে থাকল, নিজের ঘুম, নিজের পরিবার সব ত্যাগ করল, শেষ পর্যন্ত তাকে সেই ভাইয়েরই দেওয়া একটা রাজনীতিক প্রতিশ্রুতির কারণে জীবন দিতে হল। এই বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আনুগত্য সবসময় আমাদের রক্ষা করে না। কখনো কখনো এটা আমাদের এমন এক সিস্টেমের দাস বানিয়ে ফেলে যা শেষ পর্যন্ত আমাদেরই গ্রাস করে। চমৎকার বলেছেন। কুম্ভকর্ণ আর লক্ষ্মণ দুজনেই দুই ভিন্ন মেরুর হয়েও একই মেকানিজমের শিকার। একজন অধর্মের পক্ষে থেকেও ভাইয়ের প্রতি অন্ধবিশ্বস্ততার কারণে প্রাণ হারায়, অন্যজন চরম ধর্মপরায়ণ হয়েও নিয়তি আর কর্তব্যের চাপে পিষ্ট হয়। কর্তব্যের চাপে পিষ্ট হওয়ার কথা যখন উঠলই, তখন চলুন এমন এক চরিত্রের কথা বলি যাকে এই কর্তব্যের যুপকাষ্ঠে এমনভাবে বলি দেওয়া হয়েছিল যে ইতিহাস তাকে প্রায় ভুলেই গেছে। আমরা সবাই রামের 3 ভাইয়ের কথা জানি, কিন্তু রামের যে একজন বড় বোন ছিল আর তার নীরব আত্মত্যাগ ছাড়া যে রামায়ণের মূল ঘটনাই হয়তো কখনো ঘটত না, তা কজন জানে? আমি শান্তার কথা বলছি। রামায়ণের আদিকাণ্ডে শান্তার কথা খুব স্পষ্টভাবে উল্লেখ আছে। রাজা দশরথ আর মাতা কৌশল্যার প্রথম সন্তান ছিলেন শান্তা। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী, গুণবতী আর কলাবিদ্যায় পারদর্শী এক রাজকন্যা। দশরথের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অঙ্গ দেশের রাজা রোমপাদ। রোমপাদের স্ত্রী বর্ষিণী ছিলেন আবার কৌশল্যার বড় বোন। আচ্ছা, মানে 2 পরিবারের মধ্যে বেশ গভীর সম্পর্ক। হ্যাঁ, একবার তারা অযোধ্যায় বেড়াতে এলে নিঃসন্তান বর্ষিণী স্নেহের বশে ছোট শান্তাকে দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এই জায়গাটাতেই আমার বুকটা কেঁপে ওঠে। একটু ভাবলে দেখা যায় বিষয়টা কতটা নির্মম। একজন রাজকন্যা, নিজের বাবা মায়ের প্রথম সন্তান, অথচ রঘুকুলের সেই বিখ্যাত নিয়ম, মানে প্রাণ যায় তো যাক, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, স্রেফ একটা কথার খেলাপ না করার জন্য একজন পিতা তার প্রথম সন্তানকে চিরতরে অন্য একটা রাজ্যে দিয়ে দিলেন। এর মনস্তাত্ত্বিক ক্ষতটা কতটা গভীর হতে পারে? শান্তাকে তো নিজের শেকড় থেকে এক প্রকার উপড়ে ফেলা হয়েছিল। শান্তার এই নিঃশব্দ নির্বাসন সত্যি বেদনার, কিন্তু এই নির্বাসনই পরবর্তীকালে পুরো ভারতবর্ষের ইতিহাস বদলে দেয়। শান্তা অঙ্গদেশে যাওয়ার পর একবার রাজা রম্পাদ তার রাজ্যে আসা এক অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণকে অপমান করেন। এতে দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে অঙ্গদেশে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ করে দেন। শুরু হয় এক ভয়াবহ মহামারী আর খরা। মানে একটা ইকোলজিক্যাল ডিজাস্টার। ঠিক, মানুষ যখন অনাহারে মরতে বসেছে, তখন রম্পাদ জানতে পারেন যে এই খরা কাটানোর একমাত্র উপায় হল ঋষি শৃঙ্গীকে দিয়ে এক বিশেষ যজ্ঞ করানো। ঋষি শৃঙ্গী এমন এক ঋষি ছিলেন যিনি আজীবন কেবল জঙ্গলেই ছিলেন, কখনো কোনো নারী দেখেননি। আর সেই যজ্ঞ সফল হওয়ার পর রাজ্যকে বাঁচানোর পুরস্কার বা কৃতজ্ঞতা স্বরূপ শান্তার সাথে ঋষি শৃঙ্গীর বিয়ে দেওয়া হলো। মানে রাজ্য বাঁচাতেও সেই শান্তাকেই ব্যবহার করা হলো। প্ররাজ যখন পুত্র সন্তানের আশায় ব্যাকুল, তখন তাকে পরামর্শ দেওয়া হয় পুত্রকামেষ্টি যজ্ঞ করার জন্য। আর এই যজ্ঞ করার জন্য যে পুরোহিতকে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়, তিনি আর কেউ নন, স্বয়ং শান্তার স্বামী ঋষি শৃঙ্গী। আর এই যজ্ঞের ফলেই তো রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্নের জন্ম হয়, তাই না? একদম। এটা ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। যে মেয়েটিকে তার পরিবার নিঃশব্দে সরিয়ে দিয়েছিল, সেই মেয়েটির জীবনের ট্র্যাজেডি আর তার স্বামীর হাত ধরে সেই পরিবারের উত্তরাধিকার নিশ্চিত হল। শান্তার এই নীরব আত্মত্যাগ যেন লুপের মতো ফিরে এসে পুরো রামায়ণের বীজ বপন করেছিল।
অসাধারণ একটা পর্যবেক্ষণ। শান্তার এই নীরব ভূমিকা সত্যিই মহাকাব্যের অন্যতম বড় একটা টার্নিং পয়েন্ট। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে একজন শান্তার নীরব নির্বাসন একটা সাম্রাজ্যের জন্ম দিতে সাহায্য করেছিল। কিন্তু এবার আমরা এমন এক নারীর কথা বলবো, যিনি প্রতিদিন নীরব সংগ্রাম করে গেছেন একটা সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য, অথচ তার স্বামী নিজেই সেই সাম্রাজ্যের ধ্বংস ডেকে আনছিলেন। আমরা কথা বলছি লঙ্কার রানী মন্দোদরীর। মন্দোদরীর চরিত্রটি মহাকাব্যের অন্যতম জটিল আর আধুনিক মনস্তত্ত্বের এক উজ্জ্বল উদাহরণ। উড়িষ্যার ধর্মপুরাণ এবং অন্যান্য 18 পুরাণে মন্দোদরীর জন্মবৃত্তান্ত নিয়ে একটা অদ্ভুত কিন্তু অত্যন্ত রূপকধর্মী গল্প আছে। আপনি সেই ব্যাঙের গল্পটার কথা বলছেন তো? আমি যখন নোটে এটা পড়লাম, আমি ভাবছিলাম একটা ব্যাঙ বিষাক্ত দুধে ঝাঁপ দিচ্ছে, এটা কিভাবে রামায়ণের মতো মহাকাব্যের অংশ হতে পারে? হলেও এর আড়ালে একটা গভীর মেকানিজম বা রূপক কাজ করছে। গল্পে বলা হয় মধুরা নামের এক অপ্সরা পার্বতীর অভিশাপে ব্যাঙ হয়ে যায়। 12 বছর পর ঋষি মান্দার আর উদার যখন একটি পাত্র থেকে দুধ পান করতে যাচ্ছিলেন, তখন একটি সাপ সেই দুধে বিষ ঢেলে দেয়। ঋষিদের বাঁচাতে সেই ব্যাঙটি নিজের প্রাণ বিসর্জন দিয়ে দুধে লাফ দেয়। মানে নিজেকে স্যাক্রিফাইস করে? হ্যাঁ, পরে ঋষিদের আশীর্বাদে সে এক অনিন্দ সুন্দরী কন্যায় পরিণত হয়। তার রূপ নিয়ে বালি আর রাবণের মধ্যে এমন যুদ্ধ হয় যে সে 2 টুকরো হয়ে যায়। পরে তাকে জোড়া দিয়ে 2 ঋষির নামের সন্ধি করে নাম রাখা হয় মন্দোদরী। এই ব্যাঙের 2 টুকরো হয়ে যাওয়াটা আসলে কোনো আক্ষরিক ঘটনা নয়, এটি হল মন্দোদরীর বিভক্ত সত্তার প্রতীক। এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। তার মানে একদিকে তার ভেতরে ছিল ঋষিদের বাঁচানোর মতো সেই নিঃস্বার্থ ধর্মপরায়ণ সত্তা, আর অন্যদিকে তাকে হতে হয়েছিল রাবণের মতো এক অত্যাচারী রাক্ষসরাজের রানী। 2 ভিন্ন আদর্শের মাঝখানে সে চিরকাল 2 টুকরো হয়ে বেঁচেছিল। একদম নিখুঁত বিশ্লেষণ। আরেকটি মত অনুযায়ী তিনি ছিলেন স্থপতি মায়াসুর আর অপ্সরা হেমার কন্যা, যিনি রাজনীতি আর কূটনীতিতে অসম্ভব প্রজ্ঞাবান ছিলেন। রাবণ যখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, তিনি কিন্তু সরাসরি রাজি হননি। তিনি রাবণের অহংকার দেখতে পেয়েছিলেন আর শর্ত দিয়েছিলেন তাকে তপস্যা করে নিজের ইগো নিয়ন্ত্রণ করতে হবে। মন্দোদরীকে আমার অনেকটা আধুনিক যুগের একজন দক্ষ সিইওর মতো মনে হয়। ধরুন একটা বিশাল কোম্পানি, যার প্রতিষ্ঠাতা অত্যন্ত প্রতিভাবান কিন্তু চরম অহংকারী আর খামখেয়ালি। তিনি রোজ নতুন নতুন পিআর ডিজাস্টার বা সংকট তৈরি করছেন, আর মন্দোদরী একজন সিইও হিসেবে নীরবে ড্যামেজ কন্ট্রোল করে চলেছেন। খুব সুন্দর একটা উপমা। লঙ্কার রানী হিসেবে মন্দোদরী শুধু রাজপ্রাসাদেই বসে থাকতেন না। রাবণ যখন রাজ্য জয় নিয়ে ব্যস্ত, মন্দোদরী তখন লঙ্কায় জলাশয় তৈরি করছেন, হাসপাতাল নির্মাণ করছেন আর যুদ্ধে স্বামী হারানো বিধবাদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন। লঙ্কার অভ্যন্তরীণ স্থিতি পুরোটাই তার হাতে ছিল। কিন্তু যখন রাবণ সীতাকে হরণ করে আনল, তখন এই বিচক্ষণ সিইও কি করলেন? তিনি তো জানতেন যে এটা কোম্পানি মানে লঙ্কার জন্য সবচেয়ে বড় ডিজাস্টার হতে যাচ্ছে। তিনি রাবণের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি রাবণকে সরাসরি সতর্ক করে বলেছিলেন যে রাজা নিজের শক্তিকে সংযত রাখতে পারে না, সেই নিজেই নিজের সাম্রাজ্যের বিনাশকারী হয়। একদম সলিড ওয়ার্নিং। তিনি খুব ভালো করেই জানতেন সীতা কোনো সাধারণ নারী নন। সীতা হলেন এক জ্বলন্ত আগুন, যা পুরো লঙ্কাকে ভস্ম করে দেবে। কিন্তু রাবণ অন্ধ হয়েছিল। যখন রাবণ তার কথা শুনল না, তখন মন্দোদরী নিজের সীমার মধ্যে থেকে যা করা সম্ভব তাই করেছিলেন। অশোক বাটিকায় বন্দী সীতার সুরক্ষা নিশ্চিত করেছিলেন মন্দোদরী। তিনি রাক্ষসীদের কড়া নির্দেশ দিয়েছিলেন যেন সীতার গায়ে একটা আঁচড়ও না লাগে। তার মানে তিনি একই সাথে নিজের অহংকারী স্বামীর বিরুদ্ধে লড়ছেন, লঙ্কার প্রজাদের রক্ষা করার চেষ্টা করছেন, আবার বন্দী সীতারও খেয়াল রাখছেন। কি প্রচণ্ড মানসিক চাপ নিয়ে তাকে প্রতিদিন বাঁচতে হতো। আর এই সব কিছুর পরেও তাকে নিজের চোখের সামনে নিজের ছেলে মেঘনাদ, দেবর কুম্ভকর্ণ আর শেষে স্বামী রাবণের মৃত্যু দেখতে হয়েছিল। কিন্তু এত বড় শোকের পরেও মন্দোদরী তার বিচারবুদ্ধি হারাননি। রাবণের মৃত্যুর পর তিনি যে শোক প্রকাশ করেন, যাকে গায়ত্রী বিলাপ বলা হয়, তা হিন্দু দর্শনের এক অমূল্য রত্ন। তিনি রাবণের মৃতদেহের সামনে দাঁড়িয়ে রাবণের অগাধ জ্ঞান,
পরাক্রম বা শিবভক্তি চলে যাওয়ার জন্য কাঁদেননি। তাহলে তিনি কি বলেছিলেন? তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে রাবণের এই পতন রামের শক্তির জন্য হয়নি, হয়েছে রাবণের নিজের অহংকারের জন্য। তিনি বলেছিলেন যে হৃদয় ধর্ম থেকে বিমুখ হয়ে যায় তার কোনো পরাক্রমই তাকে রক্ষা করতে পারে না। একজন স্ত্রীর মুখে সদ্য মৃত স্বামীর এমন নির্মোহ দার্শনিক মূল্যায়ন সত্যিই বিরল। আর এই প্রজ্ঞার কারণেই হয়তো তাকে পঞ্চকন্যা বা হিন্দু ধর্মে প্রাতঃস্মরণীয় 5 নারীর একজন ধরা হয়। কিন্তু যুদ্ধের পর যখন পুরো লঙ্কা শ্মশানে পরিণত হল, রাবণ নেই, মেঘনাদ নেই, তখন তিনি কি করলেন? এখানেই তার রাজনৈতিক প্রজ্ঞার চূড়ান্ত প্রকাশ ঘটে। তিনি চাইলে বনে গিয়ে সন্ন্যাস নিতে পারতেন, কিন্তু তিনি দেখলেন লঙ্কার প্রজারা নেতৃত্বহীন, দিশেহারা। শ্রীরামের পরামর্শে আর লঙ্কার ভূরাজনৈতিক স্থিতিশীলতার কথা ভেবে তিনি রাবণের ভাই বিভীষণকে বিবাহ করতে সম্মত হন। এটা তো যে কোনো মাপকাঠিতেই একটা অবিশ্বাস্য রকমের কঠিন সিদ্ধান্ত। সদ্য বিধবা হওয়া একজন নারী নিজের শোককে পুরোপুরি একপাশে সরিয়ে রেখে নিজের দেবরকে বিয়ে করছেন শুধু রাজ্যের রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য। হ্যাঁ, এটি ছিল চরম আত্মত্যাগ আর রাজধর্মের শ্রেষ্ঠ উদাহরণ। বিভীষণের সাথে মিলে তিনি লঙ্কার পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। যুদ্ধাহতদের চিকিৎসা করা, অনাথদের আশ্রয় দেওয়া আর লঙ্কাকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আমরা শূরপণখার সুদীর্ঘ ইনসাইড জব নিয়ে কথা বললাম, কুম্ভকর্ণ আর লক্ষণের আত্মঘাতী আনুগত্য দেখলাম, শান্তার অস্তিত্ব মুছে যাওয়ার গল্প শুনলাম, আর দেখলাম মন্দোদরীর এক অসম্ভব রাজনৈতিক আর মানসিক সংগ্রাম। এই চরিত্রগুলো আমাদের কি বার্তা দেয়? এরা আমাদের এই বার্তা দেয় যে মহাকাব্যগুলো শুধু কিছু দেবতা আর অসুরের অলৌকিক গল্পের সংকলন নয়। এগুলো হলো মানুষের চরম আবেগের, মানসিক ট্রমার, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার আর নৈতিক দ্বন্দ্বের সবচেয়ে প্রামাণ্য দলিল। এই চরিত্রগুলোর ভুল বা তাদের ধূসর দিকগুলোই তাদের অনেক বেশি মানবিক করে তোলে। রাইট, একদম তাই। এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ভালো আর মন্দের মাঝখানে অসংখ্য অদৃশ্য সুতো কাজ করে। একটা মানুষের একটা সিদ্ধান্ত কিভাবে প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে, এই গল্পগুলো তারই নিখুঁত উদাহরণ। এই যে আপনি অদৃশ্য সুতোর কথা বললেন, এটা আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। আজকের যুগেও আমরা যখন আমাদের চারপাশের মানুষদের দেখি, আমরা কি শুধু তাদের বাহ্যিক আচরণটাই দেখি না? আমরা হয়তো দেখি কেউ হঠাৎ খুব রেগে যাচ্ছে বা কেউ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি শূরপণখার মতো কোনো লুকানো শোক হয়তো তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিংবা মন্দোদরীর মতো প্রতিদিনের কোনো নীরব সংগ্রাম হয়তো একটা পুরো পরিবারকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। আমরা হয়তো তাদের শুধু সাফল্যের বা ব্যর্থতার বিচার করি, কিন্তু সেই খোলসের পেছনের ট্রমাটা দেখতে পাই না। একদম সত্যি কথা। আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম ইনসাইড জব আর মহাকাব্যের পেছনের মেকানিজমের কথা বলে। এই চরিত্রগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিচিত গল্পের ভেতর সবসময় অসংখ্য অপরিচিত সত্য লুকিয়ে থাকে। তাই পরের বার যখন আমাদের সামনে কোনো পরিচিত গল্প উঠে আসে বা চেনাজানা কারো কোনো কাজের বিচার করতে যাই, তখন অন্তত একবার নিজেদের এই প্রশ্নটা করা উচিত, এর আড়ালে আসলে কার গল্পটা বলা হলো না?